Welcome you to this lesson chapter 3. এই চ্যাপ্টার 3 লেসনটি কয়েকটি পার্টে বিভক্ত করা হয়েছে। তো আজকের আলোচনাটির এটি প্রথম পার্ট। এই প্রথম পার্টে অ্যাপ্রোচেস, মেথডস অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ ইন এলিমেন্টারি লেভেল এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো প্রাথমিক স্তরে ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে অ্যাপ্রোচ, মেথডস অ্যান্ড টিচিং কিভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয়টি জানার আগে আমরা অ্যাপ্রোচেস, মেথডস অ্যান্ড টেকনিক্স এই তিনটি পরিভাষার প্রেক্ষাপট সম্পর্কে জেনে নিই। তো আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূলত দুটি মহা জোট শক্তি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে আমেরিকা প্রধান মহাজোট শক্তি হিসেবে একটি দেশ হিসেবে বেরিয়ে আসে এই যুদ্ধে। তো এই আমেরিকার মহাজোট শক্তি অ্যালাইস এবং আরেকটি মহাজোট শক্তি অ্যাক্সিস নামে পরিচিত ছিল। তো আমেরিকা গভর্নমেন্ট তাদের নিজস্ব সৈনিক এবং এই অ্যালায়েন্সে যুক্ত থাকা বিভিন্ন সৈনিকদের পরিচালনার জন্য তারা ভাষা শিক্ষার একটা ব্যবস্থা করে থাকে, কারণ এই সৈনিকরা ছিল বিভিন্ন ভাষীর লোক। তাই তাদের একটি নির্দিষ্ট ভাষা অর্থাৎ ইংরেজি ভাষা শিক্ষাদানের জন্য তাদের কিছু মিলিটারি পার্সোনেলের প্রয়োজন ছিল, যারা বিভিন্ন ভাষা অর্থাৎ ইংরেজি ভাষা সহ জার্মান এবং ফ্রেঞ্চ ভাষাতে সাবলীলভাবে কথা বলতে পারত। কেননা এই ভাষাটা শেখা তাদের কাছে অত্যন্ত জরুরি ছিল তাদের নিজেদের মিলিটারি অ্যাক্টিভিটি কাজগুলোকে পরিচালনা করার জন্য। সুতরাং আমরা দেখি যে ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমেরিকান গভর্নমেন্ট নিডেড মিলিটারি পার্সোনেল who had fluency in English and other language like German and French. তাহলে আমরা দেখলাম যে আমেরিকান গভর্নমেন্টের কিছু মিলিটারি পার্সোনেল দরকার ছিল, যারা জার্মান, ফ্রেঞ্চ সহ ইংরেজি ভাষা খুব সাবলীলভাবে বলতে পারত। সুতরাং এই ভাষা শিক্ষার প্রোগ্রামটাকে শুরু করার জন্য অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম শুরু হয় এবং আমেরিকার অধিকাংশ ইউনিভার্সিটি এই প্রোগ্রামে যুক্ত হতে থাকে। এবং এর পরবর্তী 1950 সালে বিভিন্ন লিঙ্গুইস্টিক অর্থাৎ ভাষাতত্ত্ববিদেরা বিভিন্ন ধরনের রিসার্চ করতে থাকে টু ফাইন্ড আউট সুইটেবল মেথড ফর টিচিং, অর্থাৎ ভাষা শিক্ষাদানের সঠিক পদ্ধতি খোঁজার উদ্দেশ্যে তারা বিভিন্ন রিসার্চ করতে থাকে। এবং দিস হ্যাজ রেজাল্টেড ইন মেনি মেথডস, এবং এই রিসার্চ অনেকগুলো মেথডের সন্ধান দিয়ে দেয় এবং এই মেথডগুলি মূলত অ্যাপ্রোচেস অফ টিচিং ইংলিশ নামে পরিচিত। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড জেনে গেলাম তিনটে পরিভাষা অর্থাৎ অ্যাপ্রোচেস, মেথডস অ্যান্ড টেকনিক্স কিভাবে একটা মেথড হিসেবে বেরিয়ে আসলো, তা আমরা ব্যাকগ্রাউন্ডে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করলাম। এরপরে আমরা দেখি যে অ্যাপ্রোচ, মেথড এবং টেকনিক এটার এই তিনটে লেভেল, অর্থাৎ একটা ভাষা শিক্ষা দানের ক্ষেত্রে এই তিনটে ধাপের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা হচ্ছে অ্যাপ্রোচ, মেথড এন্ড টেকনিক। এবং এই তিনটের উদ্ভাবক যিনি হলেন তিনি হলেন প্রফেসর এডওয়ার্ড ম্যাসেন্ট অ্যান্থনি। তিনি ইউনিভার্সিটি অফ মিশিগান লিঙ্গুইস্টিক্স এর একজন প্রফেসর। তিনি বিভিন্ন ভাষা শিক্ষার পদ্ধতিগুলোকে বোঝার সুবিধার্থে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করেন এবং 1963 সালে এডওয়ার্ড অ্যান্থনি এই তিনটি লেভেলকে আইডেন্টিফাই করে থাকেন এবং এই তিনটি লেভেল হলো অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক। আচ্ছা, এবার তাহলে আমরা জেনে নিই অ্যাপ্রোচের ধারণা। অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝি? An approach is a set of correlative assumptions, অর্থাৎ একটা অ্যাপ্রোচ হচ্ছে কতগুলো সহ অনুমানিক ধারণা সমূহ, যে ধারণাগুলো ডিলিং উইথ নেচার অফ
ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড লার্নিং, যে ধারণাগুলো ভাষা শিক্ষাদান এবং ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। It is concerned with how language are learned, এবং এই অ্যাপ্রোচ যুক্ত হয় অর্থাৎ কনসেন্ট থাকে, অর্থাৎ অ্যাপ্রোচটা যুক্ত কিভাবে ভাষাটাকে শেখা হয় এই নিয়ে অ্যাপ্রোচটা তৈরি হয়। ইট ইজ অ্যাক্সিওমেটিক, এবং এটা একটা স্বতঃসিদ্ধ। An approach can have any number of methods. একটা অ্যাপ্রোচের মধ্যে অনেকগুলো সংখ্যক অনেক সংখ্যক মেথড যুক্ত থাকতে পারে। An approach is a principle based and philosophical ways. একটা অ্যাপ্রোচ সর্বদাই নীতিগত হয়ে থাকে এবং এটা দার্শনিক ওয়ে দার্শনিকভাবে এটা সম্পর্কিত, দার্শনিকভাবে এটা যুক্ত। এবার আমরা চলে যাই কনসেপ্ট অফ মেথড সম্পর্কে। Method refers to a step-by-step description of task to be performed for performing a work. অর্থাৎ মেথড আর কিছুই নয়, মেথড হচ্ছে কোন একটা কাজ করার জন্য যে যে কাজগুলো করতে হবে তার বর্ণনা। It is procedural in nature. এটা প্রকৃতিগতভাবে পদ্ধতিগত। It is concerned with how to teach language. এবং এই মেথডটা সম্পর্কিত কিভাবে ভাষাকে শিক্ষা দিতে হয়, ভাষা শিক্ষা কিভাবে দিতে হয়। Any number of methods may be included in an approach. আচ্ছা, যে কোনো সংখ্যক মেথড একটা অ্যাপ্রোচের মধ্যে যুক্ত হতে পারে। অর্থাৎ অ্যাপ্রোচ হচ্ছে একটা ছাতার মতো, যেখানে অনেকগুলো মেথড এসে একত্রিত হতে পারে। এবার আমরা পরের টার্ম সম্পর্কে জেনে নিই, কনসেপ্ট অফ এ টেকনিক। যদিও এটা খুব ইম্পর্টেন্ট নয়, তাহলে আমরা জেনে নিই। ইট ইজ আ পার্টিকুলার ট্রিক অর স্ট্র্যাটেজি। এটা মূলত একটা বিশেষ প্রকারের কৌশল। ইট টেক্স প্লেস ইন ক্লাসরুম। এটা মূলত ক্লাসরুমেই ঘটে থাকে। ইট ইজ কনসার্ন টু উইথ হাউ আ থিং ইজ ডান। এটা একটা কাজ কিভাবে হয় একটা শ্রেণীকক্ষে সে নিয়েই এটা সম্পর্কিত। ইট ইজ ইমপ্লিমেন্টেশনাল ইন নেচার। এটা প্রকৃতি হচ্ছে ইমপ্লিমেন্টেশনাল, অর্থাৎ কাজে কিভাবে লাগানো যেতে পারে কৌশলকে, তা নিয়ে এটা সম্পর্কযুক্ত। ইট শুড বি ইন হারমোনি উইথ অ্যাপ্রোচ অর আ মেথড। এই টেকনিক অ্যাপ্রোচ অথবা মেথডের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে। আচ্ছা, এরপরে আমরা জেনে নিই মেন ডিফারেন্সেস বিটুইন অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস। অ্যাপ্রোচ এবং মেথডের মধ্যে পার্থক্যগুলো কি কি? An approach is general, method is specific. অর্থাৎ অ্যাপ্রোচ হচ্ছে সার্বজনীন, হচ্ছে জেনারেল, আর মেথড হচ্ছে স্পেসিফিক, হচ্ছে বিশেষ। An approach is a set of assumptions, beliefs and ideas on the nature of language to be taught. একটা অ্যাপ্রোচ কতগুলো অনুমান, বিশ্বাস, ধারণা কিভাবে একটা ভাষাকে শেখাতে হবে তার উপরের এটা নির্ভর করে থাকে। মেথড রেফার্স টু এ স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশন, এবং মেথড মূলত উল্লেখ করে থাকে স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশন, হচ্ছে বর্ণনা, প্রত্যেকটা ধাপের বর্ণনা অফ টাস্ক, হচ্ছে কাজের প্রত্যেকটা ধাপের বর্ণনা টু বি পারফর্ম ফর পারফর্মিং এ ওয়ার্ক। একটা কাজকে সম্পন্ন করার জন্য কি কি কাজ করতে হবে, কি কি পদক্ষেপ নিতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনাই হচ্ছে মেথড। অ্যাপ্রোচ ইজ দ্য কজ। আচ্ছা, অ্যাপ্রোচ যদি কজ হয়ে থাকে তাহলে মেথড ইজ দ্য এফেক্ট, অ্যাপ্রোচ যদি কারণ হয়ে থাকে মেথড হচ্ছে তার ফল। অ্যান অ্যাপ্রোচ ইজ প্রিন্সিপাল বেসড। অ্যাপ্রোচ হচ্ছে নীতিগত অ্যান্ড ফিলোসফিক্যাল ওয়েস, এবং এটা হচ্ছে দার্শনিক। মেথড ইজ প্রসিডিউরাল, এবং মেথডটা হচ্ছে প্রসিডিউরাল। প্রসিডিউরাল অর্থাৎ পদ্ধতিগত, ধাপে ধাপে কোনো একটা কাজকে করা হবে।
So these are main differences between approaches and methods. Okay, next আমরা জেনে নিই যে কম্পোনেন্টস অফ মেথড। এবার আমরা পার্টিকুলারলি শুধু মেথড সম্পর্কেই বিশেষভাবে জানবো, কারণ মেথড আর অ্যাপ্রোচ প্রায় আমরা সিমিলারলি একই অর্থে ব্যবহার করে থাকি, যদিও মেথড অ্যাপ্রোচ থেকে সম্পূর্ণ আলাদা, তবু আমরা মেথডকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি ইংরেজি ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচকেও প্রয়োগ করে থাকি। তো মূলত আমরা মেথডটাই জানবো, এই মেথডের আসল কম্পোনেন্ট, অর্থাৎ এই মেথডে কি কি থাকে। তো রিচার্ডস অ্যান্ড রজার্স এই দুজন হচ্ছে লিঙ্গুইস্টিক্স, এরা তাদের একটি বিখ্যাত বই অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে অ্যাপ্রোচ এবং মেথডস এ নিয়ে একটি বই লিখেছিলেন, এবং এই বইটির নামটাই হচ্ছে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস ইন ল্যাঙ্গুয়েজ টিচিং। এইখানে মেথডের কম্পোনেন্টগুলোকে তারা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, কম্প্রিহেন্সিভলি, অর্থাৎ বোধগম্যভাবে এখানে বোঝানোর চেষ্টা করেছেন। তো মেথডের তিনটে কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ্রোচ, ডিজাইন অ্যান্ড প্র্যাকটিস। তাহলে আমরা এই তিনটি কম্পোনেন্ট তাহলে জেনে নিই। প্রথম কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ্রোচ। কম্পোনেন্ট কিসের? না হচ্ছে মেথডের। The practice in language teaching, আচ্ছা, the practice in language teaching, ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে যে অনুশীলন, এই অনুশীলনগুলো are based on the theories, এই অনুশীলনগুলো থিওরি উপরে নির্ভরশীল, এবং এই থিওরিগুলো কি কনসার্নিং দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড নেচার অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষা এবং ভাষা শিখনের উপরেই থিওরিগুলো সম্পর্কিত। These theories together form approach, এবং এই থিওরিগুলোই একটা অ্যাপ্রোচকে তৈরি করে। এবং এই অ্যাপ্রোচ হচ্ছে কিসের? না মেথডের অ্যাপ্রোচ। এবার তাহলে আমরা থিওরিজ গুলো জেনে নিই, কি কি থিওরিজ অ্যাপ্রোচ গঠন করে। তো এখানে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর থিওরি গুলো আছে, সেটা মূলত দুটো কোশ্চেনকে এইম করে তৈরি হয়, মানে দুটো কোশ্চেনকে ভিত্তি করে এই থিওরি গুলো গড়ে উঠেছে। ফার্স্ট, হোয়াট ইজ লার্নিং, অর্থাৎ শিখন কি। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট প্রমোট সাকসেসফুল ল্যাঙ্গুয়েজ লার্নিং। একটা সাকসেসফুল ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ সাফল্যপূর্ণ ভাষা শিখনের কোন কোন বিষয়গুলো প্রভাবিত করে, সেই একটা কোশ্চেন। আর হচ্ছে হোয়াট ইজ লার্নিং, এই দুটো কোশ্চেনের উপরেই হচ্ছে থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং নির্ভর করে আছে। তো আমরা দেখে নিই দুটো থিওরিজ তাহলে কি কি দুটো কোশ্চেনের উপর। প্রথম যে থিওরি, সেটা হচ্ছে বিহেভিয়ারিস্ট ভিউ অফ লার্নিং, অর্থাৎ আচরণবাদীদের মতাদর্শ। আচরণবাদীরা বিশ্বাস করে যে আমরা যা কিছু শিখি সেটা আমাদের অনুকরণের মধ্যে দিয়ে হয়ে থাকে, এবং যারা শিক্ষার্থী তারা একটা পরিবেশের মধ্যে দিয়ে তাদের আশেপাশের লোকেদের অনুকরণের মধ্যে দিয়ে কিছু শেখে। অর্থাৎ আমরা একটু দেখিনি, behaviorists believe that learning, both verbal or non-verbal, takes place through the process of imitation. অর্থাৎ আচরণবাদীরা বিশ্বাস করেন যে আমরা ভার্বাল, মৌখিক অথবা নন ভার্বাল যা কিছুই শিখি সেটা ইমিটেশনের পদ্ধতিতেই ঘটে থাকে। Learners who were exposed to the language in their homes, schools, family, etc. try to imitate people around them. অর্থাৎ শিক্ষার্থীরা যারা তাদের বাড়ি, স্কুল বা ফ্যামিলির মধ্যে থেকে তাদের আশেপাশের লোকেদের থেকে কপি করেই শেখে। এটা হচ্ছে বিহেভিয়ারিস্ট ভিউ অফ লার্নিং থিওরি। সেকেন্ড যে থিওরি, সেটা হচ্ছে কগনিটিভিস্ট ভিউ অফ লার্নিং, অর্থাৎ প্রজ্ঞাবাদীদের থিওরি। প্রজ্ঞাবাদীরা বিশ্বাস করে যে লার্নিং শুধুমাত্র ইমিটেশনের মধ্যে দিয়েও হয় না, লার্নিংটা হয়, মানে ভাষা শিক্ষা হয় একটা
ইনস্টিংক্ট অর্থাৎ হচ্ছে সহজাত প্রবৃত্তির মধ্যে দিয়ে। অর্থাৎ তারা বলতে চায় যে মানুষ জন্মসূত্র থেকেই এমন কিছু গুণ পেয়ে থাকে তাদের ব্রেনের মধ্যে, যার মাধ্যমেই তারা ভাষা শেখে, এবং এই ভাষাটা সেই সহজাত প্রবৃত্তির সঙ্গে সঙ্গে অনুকরণের মধ্যে দিয়েও তারা ভাষা শেখে। অর্থাৎ প্রজ্ঞাবাদীরা আচরণবাদীদের সঙ্গে আহ, কিছুটা হলেও একমত। তো আমরা দেখে নিই কগনিটিভিস্ট ভিউ অফ লার্নিং এ কি বলা হয়েছে। কগনিটিভিস্ট এগ্রি উইথ বিহেভিয়ারিস্ট, অর্থাৎ কগনিটিভিস্টেরা আচরণবাদীদের সাথে একমত দ্যাট লার্নার্স নিড এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ, যে শিক্ষার্থীদের প্রয়োজন পড়ে ভাষা শেখার, but they think that learning does not take place depending only on imitation and repetition. কিন্তু তারা এটা ভাবে যে লার্নিং শুধুমাত্র অনুকরণ আর হচ্ছে রিপিটেশন, মানে হচ্ছে পুনরায় পুনরায় প্রচেষ্টার মাধ্যমেই শুধু হয় না। তারা এটাও বিশ্বাস করে, they believe that human beings are born to with an inbuilt device in their brain, অর্থাৎ তাদের ব্রেনের মধ্যে এমন একটা ডিভাইস নিয়ে জন্ম হয় that helps them learning language, যে ব্রেনটাই তাদের ভাষা শেখাতে সাহায্য করে। সো আমরা দেখলাম যে দুটো মতবাদ প্রায় একে অপরের সঙ্গে পরিপূরক, এবং এখানে প্রজ্ঞাবাদীরা শুধু একটু যোগ করেছে যে তারা বলছে যে জন্ম থেকেই আমাদের ব্রেনের মধ্যে এমন একটি যন্ত্র থাকে যার সাহায্যে আমরা ভাষা শিখি। অর্থাৎ অর্থাৎ এখানে প্রজ্ঞাবাদীরা বিহেভিয়ারিস্টের অর্থাৎ আচরণবাদীদের মতবাদ থেকে মেনে নিয়েই তারা এই কথাগুলো যুক্ত করলেন। তো এটা হলো টু থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখি তাহলে আগের গুলো চলে গেল একটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে অ্যাপ্রোচ। কারণ অ্যাপ্রোচের মধ্যে তাহলে আমরা দেখলাম অ্যাপ্রোচের মধ্যে থিওরি হচ্ছে দুটো আছে। একটা থিওরি হচ্ছে আচরণবাদীদের থিওরি, অ্যান্ড দ্বিতীয়টা হচ্ছে প্রজ্ঞাবাদীদের থিওরি। এবার মেথডের হচ্ছে 2 নম্বর কম্পোনেন্ট, যেটা হচ্ছে ডিজাইন, এবং ডিজাইনটা নির্ভর করে এই 4টা বিষয়ের উপর। প্রথম হচ্ছে অবজেক্টিভ অফ কোর্স, মানে ভাষা শিক্ষা দানের জন্য কি কোর্সকে অ্যাপ্লাই করা হচ্ছে এবং সেই কোর্সের উদ্দেশ্যটা কি, এটাই হচ্ছে ডিজাইনের মূল প্রতিপাদ্য বিষয়। সেকেন্ড হচ্ছে দ্য সিলেবাস, থার্ড হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস, কি কি অ্যাক্টিভিটিস ওখানে যুক্ত হবে। আর চতুর্থ হচ্ছে দ্য রোলস অফ টিচার্স অ্যান্ড লার্নার্স, অর্থাৎ শিক্ষক এবং হচ্ছে শিক্ষার্থীর ভূমিকা কি, এগুলো। আর থিওরিজ অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে থিওরি দুটো আমরা পেলাম সেটা ডিজাইনকে প্রভাবিত করে। ওকে, সো আমরা ডিজাইন সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা থার্ড যে কম্পোনেন্ট অফ মেথড, অর্থাৎ মেথডের যে 3 নম্বর কম্পোনেন্ট, সেটা হচ্ছে প্রসিজার। এখানে প্রসিজার কথার অর্থ হলো প্র্যাকটিস। প্রসিজার ফোকাসেস অন হোয়াট হ্যাপেন্স ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন, একটা শ্রেণীকক্ষে কি কি ঘটছে সেটাই হচ্ছে প্রসিজারের হচ্ছে আলোচনা বিষয়। ইট ইনক্লুডস দ্য টেকনিক, এই প্রসিজার মধ্যে টেকনিক থাকতে পারে, অর্থাৎ কৌশল থাকতে পারে, প্র্যাকটিসেস থাকতে পারে, প্র্যাকটিসেস মানে অনুশীলন, অ্যান্ড বিহেভিয়ার অফ দ্য লার্নার্স, এবং শিক্ষার্থীদের আচরণ এর সঙ্গে যুক্ত থাকে। সো আমরা এই পার্টে এটাই আলোচনার ফার্স্ট পার্ট। এই পার্টে আমরা আলোচনা করলাম 3টি বিষয়। ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা জেনে নিলাম, দ্বিতীয় হচ্ছে 3টি ইম্পর্টেন্ট পরিভাষা জেনে নিলাম, দ্যাট আর অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক। তারপরে আমরা জানলাম যে শুধুমাত্র মেথডের কি কি কম্পোনেন্ট আছে এবং সেই প্রত্যেকটা কম্পোনেন্টের বিস্তারিত বিষয়গুলো আমরা জানলাম।
সো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে পরের পার্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।